সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারদিন খান। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। চট্টগ্রামে এই যাবৎকালের সর্বোচ্চ বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান। ভোগান্তির বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সহকর্মী তামিম মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তামিম, ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি অলরেডি আপনার পেছনে। এই পরিস্থিতিতে আসলে যারা আজ সাপ্তাহিক সমস্ত অফিস আদালত সমস্ত কিছুই খোলা, এই পরিস্থিতিতে আসলে মানুষজন কিভাবে যাতায়াত করছেন, কিভাবে তারা অফিসে যাচ্ছেন, সার্বিক চিত্র যদি জানাতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বাণিজ্যিক এলাকা বলা হয় আগ্রাবাদ, সেই আগ্রাবাদ এলাকায়। আমার যদি একটু পিছনে এবং আশেপাশে যদি দেখায় আপনাকে, তাহলে দেখবেন যে এখানে কিন্তু ব্যাংক সহ অন্যান্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অফিস কিন্তু এই জায়গাতে, এবং এই জায়গাটাতেই প্রতিবারই আমরা দেখি যে বৃষ্টির একটু অতিরিক্ত বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমাটের সৃষ্টি হয়, এবং জোয়ার থাকলে এই পানির আরো বেড়ে যায়। এবং গতকালকে থেকে আজকে পর 24 ঘন্টায় যে বৃষ্টিপাত, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই এলাকাটি পুরোপুরি ডুবে গেছে, এবং আশেপাশে ব্যাংক এবং যেই অন্যান্য অফিসগুলো আছে সেগুলো কিন্তু নিচু যে নিচতলা যে ভবন, সেই ভবন কিন্তু প্রায় পানির ছুঁই অবস্থায় আছে। এছাড়াও চট্টগ্রামে অন্যান্য যে সকল নিচু এলাকাগুলো আছে সবগুলোই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এবং যে দোকানপাট আছে সেখানে দোকানপাটগুলো কিন্তু দোকানপাটেও পানি ঢুকে গেছে। আমরা কথা বলছি যারা ভুক্তভোগী, যারা আসলে আজকে যেহেতু কর্মদিবস, সেই কর্মদিবসে কেন্দ্র করে কিন্তু অফিস আদালত খোলা, এবং সেখানে কিন্তু মানুষজন আসছেন, এবং তারা যেটি বলছেন ভোগান্তির তারা আসলে চরমে আছেন। যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প যেটি চলছে সেটির সুফল নগরবাসী পাওয়া শুরু করার কথা, সেটিও এই বর্ষার কারণে পুরোপুরি ভাবে শেষ না হওয়াতে সেটি কিন্তু পুরোপুরি যে সফল হওয়ার কথা সেটি এখন পর্যন্ত হয়নি। তবে সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু চেষ্টা করছে এই সমস্যা সমাধান করার জন্য। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের সাথে, তারাও যদি বলছে যে তারা গতকাল থেকেই কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এবং যেসব নালাগুলো আছে, পকেট নালা, বড় নালা, সবগুলোই কিন্তু তারা পরিষ্কার করে যাতে পানিটা জমাট না বাঁধে সেই জন্য তারা চেষ্টা করছে। তবে রেকর্ড পরিমাণ যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে তা কার্যকর হতে পারেনি, এবং তারা যেটি এবং আমরা আগ্রাবাদ সহ মুরাদপুর, চকবাজার, 2 নম্বর গেট, প্রবর্তক, এই কাতালগঞ্জ প্রতিটা এলাকায় কিন্তু ঘুরে দেখেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামের পতেঙ্গা যে এলাকায়, সেই পতেঙ্গা এলাকায় কিন্তু আমরা দেখেছি যে সড়ক কিন্তু ধসে গেছে, এবং এই সড়ক ধসার কারণে কিন্তু ওই জায়গাতেও একটি যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও সকালের আমরা দেখেছি 10টার দিকে কিন্তু চট্টগ্রাম যে টাইগার বাস এলাকা আছে, যেটি মূলত সিটি কর্পোরেশন অফিস, তার ঠিক বিপরীতেই কিন্তু সড়কে আমরা দেখেছি পাহাড় ধসের কারণে গাছ পড়ে গেছে, এবং গাছ পড়ে বেশ কিছু সময় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, এবং নগরবাসী কিন্তু দুর্ভোগে পড়েছে। এবং চট্টগ্রামের যদি আরেকটু কথা বলে রাখি, আমরা কথা বলেছিলাম মেয়রের সাথে, তিনি বলছেন যে তারা নিরলস পরিশ্রম করছেন, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবং জোয়ার ভাটার যেটি বিষয়, যেহেতু সেই জোয়ার ভাটার কারণে কিন্তু এই পানির তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। তবে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সেই পকেট নালাগুলো এবং খালগুলো যে বাঁধ, সেগুলো সরিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব এটি চেষ্টা করা যায়। এবং যারা নগরবাসী আছেন তারাও কিন্তু এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা যেটি বলছেন যে যেহেতু তাদেরকে অফিস আদালতে আসতেই হবে, সেই কারণে কিন্তু তাদেরকে শতকষ্টের মাঝেও তাদেরকে এই জায়গাতে অফিস আদালতের জন্য বের হতে হচ্ছে, এবং এই ভোগান্তি পার হয়েই তাদেরকে এখানে আসতে হচ্ছে। এছাড়াও চকবাজার এবং কাতালগঞ্জ এলাকাটা চট্টগ্রামের একটি এই হাসপাতাল এলাকা হিসেবে পরিচিত। সেই হাসপাতালের কারণে সেখানেও কিন্তু পানি উঠে যাওয়াতে কিন্তু তাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে, এবং সেই দুর্ভোগের কারণে কিন্তু
তাদের যে অবস্থা, তারাও চরম দুর্ভোগে পড়ছেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তারাও কিন্তু এই বিপদে পড়ছেন, এবং সেবা নিতে আসছে তারাও কিন্তু এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। তারা আশা করছে যে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করে নগরবাসীকে স্বস্তির একটি বার্তা দিবেন চট্টগ্রাম সিটি মেয়র। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে শেষ সংবাদ। জি তামিম, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে, কিন্তু যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় প্রতিবারই আমরা দেখে থাকি যে বৃষ্টি হলেই চট্টগ্রাম কিন্তু পানির নিচে ডুবে যায়। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই পরিস্থিতি সম্পর্কে অবগত করার জন্য। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের 5 উপজেলায় অন্তত 25টি গ্রাম, ডুবেছে বাসাবাড়ি, পথঘাট। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। কক্সবাজার সদর থেকে যুক্ত হচ্ছেন মহিবুল্লাহ মহিব। মহিবের সঙ্গে আমরা টেকনাফ থেকেও আমাদের সহকর্মী যুক্ত হয়েছে। শুরুতেই যদি একটু মহিবের সঙ্গেই যুক্ত হতে চাই। মহিব, বেশ কয়েকটি উপজেলা কক্সবাজারের প্লাবিত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার বিস্তারিত সংবাদ। গতকালকে চেয়ে আজকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুষলধারে যে বৃষ্টি সেটি হচ্ছে না, এবং এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। কিন্তু গতকালকের আগের দিন থেকে গতকাল বিকেল 4টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 277 মিলিমিটার। তবে সেই থেকে আজকে এই পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 129 মিলিমিটার। আর তলিয়ে যাওয়ার যে বিষয়টি আপনি বলছেন, যে সেটি হচ্ছে কক্সবাজারের যে 5টি উপজেলা উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলায় কিন্তু ব্যাপক পানিবন্দী হওয়ার ঘটনা ঘটেছে, এবং বিপুল সংখ্যক মানুষ তাদের স্বাভাবিক জীবন চলাচল থেকে বেগ পেতে হচ্ছে তাদেরকে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এটি মূলত বাক্কালী নদী তীরবর্তী এলাকা। এখানে হচ্ছে পাহাড়ি ঢল নামছে, আপনি হয়তো দেখছেন যে পাহাড়ি ঢলে যেই বিস্তীর্ণ ফসলি জমি রয়েছে সেখানে কিন্তু পানি উঠে গিয়েছিল গতকালকে, যদিও আজকে অনেকটা কমে এসেছে। যার ক্ষতি সেখানে কিন্তু বেশি উঠেছে, যে ফসলের যে বা শাকসবজি চাষের যে ক্ষতি সেটি কিন্তু বেশি উঠেছে। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক মানুষ এই পানিবন্দী হওয়ার ঘটনায় আসলে সুইচ গেট বা অন্যান্য যে বাদ দিয়ে মাছ চাষের বিষয়টিকে দায়ী করে আসছিল। পাহাড় ধসের যে বিষয়টি রয়েছে সেটি আজকে সকাল থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে সরিয়ে আনা, নিরাপদে সরিয়ে আনার ব্যাপারে কাজ করার কথা আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যদিও আমরা এর দৃশ্যমান কোনো কিছু এখন পর্যন্ত পাইনি। চকরিয়া উপজেলার যে মাতামুহুরী নদী রয়েছে, যেটি বান্দরবানের লামা আলীকদম হয়ে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ি ঢল নেমে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানিবন্দী হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা আরও খবর নিয়েছি টেকনাফ এবং উখিয়া উপজেলায়ও কিন্তু উখিয়া উপজেলার হলদিয়া পালং, রতলা পালং এই সমস্ত এলাকায়ও পানিবন্দী রয়েছে লাখো মানুষ। এই পানিবন্দী মানুষের সাহায্যের প্রয়োজন, এবং এখানকার যারা কৃষক রয়েছে বা প্রান্তিক পর্যায়ে চাষি রয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। তাদের ফসল পানিতে তলিয়ে রয়েছে অনেক জায়গায় এখন পর্যন্ত। সেই কারণে তারা সরকারি সহায়তা দাবি করছেন, এবং সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা একটি জেলা কার্যালয় রয়েছে, সেখান থেকে তারা তাদের যেই ক্ষতি সেটি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের সহায়তা কামনা করেছে। এই ছিল আসলে ফারদিন কক্সবাজারে পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মহিব, ধন্যবাদ আপনাকে। এই কক্সবাজার সদর থেকে আপনি আমাদের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। আমাদের টেকনাফ থেকে আমাদের সহকর্মী শহীদুল্লাহ আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছেন। শহীদুল্লাহ, কক্সবাজারের সংবাদ আমরা জানছিলাম, ইতিমধ্যে টেকনাফেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকটি গ্রাম মোটামুটি সেখানে প্লাবিত রয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি টেকনাফে, এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। ফলে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অনেক সংখ্যার মধ্যে রয়েছেন। অনেক ঘরবাড়ি, শত শত ঘরবাড়ি পানিতে এখনো পর্যন্ত পানির মধ্যে রয়েছে, যার ফলে যদি আবারও বৃষ্টি শুরু হয় তাহলে তারা আবারও কষ্টে পড়বেন বলে সেই আশঙ্কার মধ্যে রয়েছেন। যারা পাহাড়ে পাদদেশে বসবাসকারী রয়েছেন তাদেরকে সকাল থেকে মাইকিং করা হচ্ছে, তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে আসে সেই বিষয়ে তাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
তবে আমরা যদি আরেকটা বিষয় বলি যে সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে সেখানে জোয়ারের ধাক্কায় অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে যে জোয়ারের ধাক্কায় অনেক ঘরবাড়ি বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা বলছেন যে দ্রুত বেড়িবাঁধের নির্মাণ করা না হলে তারা কষ্ট করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সেন্ট মার্টিনের যে এখন পর্যন্ত প্রায় নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে তারা খাদ্য সংকটের মধ্যে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, কোনো প্রকার খাদ্য সংকট পড়ার সম্ভাবনা নেই। যদি সংকট হয় তাহলে বিজিবি এবং কোস্টগার্ডের মাধ্যমে তারা খাদ্য সেন্ট মার্টিনে পাঠাবেন বলে তারা জানিয়েছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উপজেলার যে সমস্যা সমাধানের জন্য প্রস্তুত রয়েছে উপজেলা টিম। তবে যে ক্ষতির সম্মুখীন হয়েছে যারা কৃষক রয়েছেন তারা অনেক আমন ধান এবং কৃষি পণ্য যে শাকসবজি থেকে শুরু করে এবং পানির বরফ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পানিতে বিলীন হয়ে গেছে, যার ফলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে যে বৃষ্টি শুরু হয়েছে যার ফলে যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা শঙ্কার মধ্যে রয়েছেন। যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্য পেয়েছে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে টেকনাফে। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। ধন্যবাদ শহীদুল্লাহ আপনাকে। বর্ষা মৌসুমে মৃত্যুপুরীতে পরিণত হয় পার্বত্যাঞ্চল। পাহাড় উজাড় করে বসতি স্থাপন, ঝুঁকিপূর্ণভাবে বসবাস সহ নানা কারণে ঘটে প্রাণহানির ঘটনাও। পাহাড় ধসের শঙ্কার খবরাখবর জানাতে বান্দরবন এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। বান্দরবন থেকে আকাশ মার্মা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আকাশ, আমাদের একটু জানাবেন এই যে বর্ষা মৌসুমে বান্দরবন সহ যে পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড় ধস সহ নানাবিধ ঝুঁকি থাকে, সেটিকে মোকাবেলা করার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? যেহেতু গত 2 দিন ধরে বৃষ্টি চলমান রয়েছে, এখনো চলমান রয়েছে, সেই প্রেক্ষাপটে যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সাথে তাদেরকে সরিয়ে নিতে প্রশাসন মাইকিং চালাচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত। জানিয়ে রাখি যে বান্দরবানের যে গতকাল ভারী বাঘ বর্ষণের কারণে কিন্তু এই যে বান্দরবান থেকে থানচি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেটি প্রশাসনের মাধ্যমে এবং সেনাবাহিনীর মধ্যে সেটি স্বাভাবিক করা হয়েছে। একই সাথে যে রুমা থেকে বগালেক যাওয়ার যে রাস্তা ভাঙন ছিল, বাদ ধসে ছিল, সেটিও সচল করা হয়েছে। একই সাথে যে লামার সাথে আলীকদম যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি গতকাল সকালে পানি কমে গিয়ে কিন্তু রাস্তা চলাচল স্বাভাবিক হয়েছে। তবে একটা জিনিস জানি রাখি যে যেহেতু বান্দরবানে ভারী বর্ষার কারণে যে পানির সাঙ্গু দেহ যেহেতু উত্তাল রয়েছে, সেহেতু যে প্রশাসনের পক্ষ থেকে যেসব সকল পর্যটন কেন্দ্র, জনমাল এবং সার্বিক পর্যটক নিরাপত্তার স্বার্থে কিন্তু একটা গণবিজ্ঞপ্তি এবং শুক্রবার পর্যন্ত সব পর্যটন স্পট বন্ধ রাখা হয়েছে। একই সাথে যারা দূর দূরান্তের পর্যটক রয়েছে, আমি এখন নাপাকুম এবং যারা রেমাকিতে রয়েছে তাদেরকে সেখানে অবস্থান করতে কিন্তু প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে তারা নৌকা করে যাতে দুর্ঘটনা আশঙ্কা না ঘটে বলে তারা প্রশাসন জোর দিচ্ছে। একই সাথে যারা তিনদুতে রয়েছেন তারা কিন্তু সড়ক পথ হয়ে কিন্তু বান্দরবানে থানচি শহরে পৌঁছেছে। সব মিলিয়ে বলা চলে কিন্তু বান্দরবানে এই টানা মৌসুম যদি এই বৃষ্টিপাত শুরু হয় তাহলে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের মাঝে একটু যে পাহাড় ধস, সেই ধস কিন্তু আতঙ্ক দেখা দেয়। আর সব মিলিয়ে বলা চলে গত 1 দশকের কিন্তু পাহাড় ধসে প্রায় 105 জন প্রাণহানি ঘটনা ঘটেছে। তবে এই পর্যন্ত গতকাল 3 দিন পর্যন্ত পাহাড় ধসের ঘটনা এখনো আমরা জানতে পারিনি এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা শুনতে পাইনি যে পাহাড় ধসে হতাহতের ঘটনা। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, ধন্যবাদ। পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে মাছ ধরার ট্রলার ডুবে 6 জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আব্দুল সালাম আরিফ। কথা বলবো আরিফের সঙ্গে। আরিফ, উদ্ধার অভিযানের সবশেষ কী তথ্য রয়েছে সেটি তো জানাবেন, কিন্তু আমি আরেকটি বিষয়ে জানতে চাই যে আমরা জানতে পেরেছিলাম এই নিম্নচাপের আগে কিছু সতর্কতামূলক বিপদ সংকেত জারি করা হয়েছিল। পটুয়াখালীতে সেই অঞ্চলে কোনো ধরনের সংকেত ছিল কিনা এবং সেই সংকেত উপেক্ষা করেই কি জেলেরা মাছ ধরতে গিয়েছিলেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে
এটি কিন্তু প্রথমে লঘুচাপ থেকে নিম্নচাপের সৃষ্টি হয়, যার ফলে সাগরে এখন কিন্তু জেলেরা মাছ শিকারের একটি মৌসুম, একেবারেই ভরা মৌসুম। জেলেরা কিন্তু একটি দিনও তারা একেবারে অলস সময় পার করতে চায় না। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে জেলেরা সাগরে মাছ শিকার করছিল এবং এই যে ট্রলারটি ডুবে গেছে, এটি কিন্তু 4 তারিখে তারা মাছ শিকারের উদ্দেশ্যে তারা সাগরে যায় এবং 5 তারিখে তারা দুর্যোগের মুখোমুখি হয়ে ট্রলারটি কিন্তু ডুবে যায়। বিষয়টি হচ্ছে যে উপকূলীয় জেলেরা বিভিন্ন সময় তারা উপকূলের আশপাশে থেকে, এখন কিন্তু সংকেতটি হচ্ছে 3 নম্বর সতর্ক সংকেত, যে ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকতে বলা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু সমুদ্রের আশপাশে থেকেই তারা মাছ শিকার করে। তবে এই ট্রলারটি খুব বেশি বড় না, মাঝারি সাইজের একটি মাছ শিকারের ট্রলার, এবং তারা কিন্তু সেই কারণে এই ঝড়ের কবলে ঢেউয়ের তোড়ে তারা ডুবে যায়। এই ট্রলারটিতে মোট 11 জন জেলে ছিল। মাঝি মালিক সহ 6 জনকে 5 জনকে উদ্ধার করা গেছে, বাকি 6 জন কিন্তু নিখোঁজ রয়েছে, যারা সবাই হচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা। এইসব পরিবারে কিন্তু এখন যেসব স্বজনরা রয়েছেন তারা কিন্তু রীতিমতন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, নিম্নচাপ চলছে, সেই ক্ষেত্রে সাগরে কিন্তু স্বাভাবিক মাছ ধরার ট্রলার গুলোও নেই। পাশাপাশি নৌবাহিনী বা কোস্টগার্ড বিশাল সমুদ্র এলাকায় কিন্তু এরকমের শুধুমাত্র জেলেদের খুঁজে পাওয়াটা বেশ দুরূহ ব্যাপার। সেই ক্ষেত্রে তারা কিন্তু পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে কাজ করছে। তবে আশার কথা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে এসব ট্রলার দুর্ঘটনার পরে অধিকাংশ জেলেরা কিন্তু তীরে ফিরে আসতে পারে, কারণ তারা ভেসে আশপাশের তীর এলাকায় যায় বা অনেক সময় বিভিন্ন ধরনের নৌযানেও তারা উঠতে পারে। তবে সরকারের পক্ষ থেকে জেলেরা পরিবারগুলোর দাবি সরকারের পক্ষ থেকে কোস্টগার্ড এবং নৌবাহিনীর উদ্ধার তৎপরতা বাড়ানোর জন্য, কারণ এখন উদ্ধার তৎপরতা বলতে হচ্ছে সমুদ্র এলাকায় টহল দেওয়া, সেটা অবশ্য ভাবে বা সম্ভব না। তারা প্রত্যাশা করছেন যে সরকারের নৌবাহিনী, কোস্টগার্ডের যে বড় জাহাজগুলো রয়েছে, সমুদ্রগামী জাহাজ, এসব জাহাজ যদি ঘটনাস্থলের আশপাশে বা কাছাকাছি যদি তারা টহল দেয় বা অনুসন্ধান করে, সেই ক্ষেত্রে হয়তো এসব জেলেদের ভেসে থাকা অবস্থায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। উপকূলীয় এলাকায় কিন্তু গত 4 দিন থেকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় বৃষ্টি, সেটি অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষের জনজীবনেও কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই উদ্ধার অভিযানকে আরো বেগবান করার জন্য আমরা গতকাল দেখেছি যে স্থানীয় যে সাংসদ গলাচিপা যে স্থানীয় সাংসদ রয়েছে নুরুল হক নূর, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, তিনি একটি ফেসবুকে বার্তা দিয়েছেন যে এই পরিবারগুলোকে তারা সহযোগিতা করবেন, তাদের সাথে তারা খোঁজ খবর রাখছেন, পাশাপাশি তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ব্যক্তি উদ্যোগে সহযোগিতার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি সহযোগিতা করছেন। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ায় কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রায় একটি প্রভাব পড়ছে এবং এর ফলে কিন্তু পুরো এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে সকলের প্রত্যাশা আবারও এই 6 জেলেকে উদ্ধার করে নিরাপত্তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার জন্য। দর্শক, কিছুক্ষণ আগেও আমরা বান্দরবানে যুক্ত হয়েছিলাম, যেটি বলছিলাম যে বর্ষা মৌসুমে মৃত্যু পুরীতে পরিণত হয় পার্বত্য অঞ্চল। পাহাড় উজাড় করে বসতি স্থাপন ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসও নানা কারণেই ঘটে প্রাণহানির ঘটনা। রাঙামাটির পরিস্থিতি কি সেই সম্পর্কে আমরা জানবো মিশু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে। মিশু, আমাদের একটু জানাবেন, আমরা বান্দরবানের খবরাখবর জানছিলাম, রাঙামাটিতে পাহাড় ধসের কোনো ধরনের সম্ভাবনা যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা, যে আশ্রয়স্থলগুলো রয়েছে সেগুলো খোলা হয়েছে কিনা এবং সচেতনতামূলক কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা? ফারদিন, আসলে গতকাল বিকেল থেকে রাঙামাটিতে আসলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে, যেটা আসলে গতকাল বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কম ছিল, কিন্তু গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত এখনো অবধি টানা বৃষ্টিপাত, বিরামহীন বৃষ্টিপাত চলছে। আসলে এই বৃষ্টিপাতের ফলে আমরা যেটা রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে যে তথ্যটা আজকে সকালবেলা পেয়েছি, আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, প্রায় 64.8 মিলিমিটার বৃষ্টিপাত 3 ঘন্টায় 6টা থেকে 9টার মধ্যে হয়ে গেছে। এখন এই টানা বৃষ্টিপাতের ফলে আসলে পাহাড়ের পাদদেশে যে সকল বাসিন্দারা এখানে বসবাস করেন তাদের আসলে একটা জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আপনি জানতে চাচ্ছিলেন
প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা। প্রশাসনের পক্ষ থেকে গতকালকেও রাঙামাটি পৌরসভা, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে মাইকিং করা হয়েছে শহরের যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে, যেমন শিমুলতলী, রূপনগর, নতুন পাড়া সহ ভেদবেদি, মুসলিম পাড়া, সকল জায়গায় মাইকিং করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রও খোলা হয়েছে। রাঙামাটি পৌরসভা 9টি ওয়ার্ডে মোট 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তেমনই একটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে আমি রয়েছি, রাঙামাটির লোকনাথ মন্দির, যেটা আসলে মুসলিম পাড়ার খুব কাছে। এখানেই আসলে আশ্রয় কেন্দ্র, লোকনাথ মন্দির আশ্রয়। সকাল থেকে আসলে আবারও উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে। রাঙামাটি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসলাম সারোয়ার তিনি রাঙামাটি পৌরসভা, রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের নিয়ে তিনি যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে আসলে তারা উপর্যুপরি মাইকিং করছেন এবং সবাইকে বাসা থেকে ডেকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার করে অনুরোধ করছেন তারা। আমরা একটু আগে আসলে কথা বলেছিলাম, একটু আগে কথা বলে তিনি আমাদেরকে যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, সকাল থেকে আসলে বৃষ্টিপাতের পরিমাণটা আরো বেড়ে গেছে, তো সে কারণে তারা গতকালকে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু তারা আসলে এখন যদি বাসিন্দার আশ্রয় কেন্দ্রে তারা না যান, নিরাপদ আশ্রয় সরে না যান, তাহলে তারা কঠোর হতে বাধ্য হবেন। তারা হয়তো বা তখন আইন প্রয়োগ করবেন বা এই ধরনের একটা তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। এবং রাঙামাটি পৌরসভার 11টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং রাঙামাটি পুরো জেলাতে 44টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাহাড় ধসের কারণে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় একজন ব্যক্তি আসলে কিছুক্ষণ আগে নিহত হয়েছেন। সেই তথ্যটি আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, বা কিছুক্ষণ পরে হয়তো আমরা সেটা বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তো আসলে ফারদিন, এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ মিশু, বিস্তারিত তথ্যগুলো আপনি জানাচ্ছিলেন। তবে আমরাও আসলে এই পাহাড় ধসের দুর্ঘটনার কারণে আর কোনো মূল্যবান প্রাণ ঝরে যাক সেটিও চাই না। সুনামগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেছে বাবা, মা ও ছেলের। এতে এলাকা জুড়ে নেমে এসছে শোকের ছায়া। এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইব, যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। কথা বলবো আমিরের সঙ্গে। আমির, এই ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটলো সেটি একটু বিস্তারিত জানিয়ে শুরু করে আমাদের একটু জানাবেন, জানাজা হয়েছে কিনা এবং দাফন কখন? ফারদিন, আপনাকে যদি বলি, দেখুন যে গতকালকে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে পিতা, মা এবং ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে এবং এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়েই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে 3টি লাশেরই দাফন করা হচ্ছে স্থানীয় কবরস্থানে। এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা সেই কবরস্থানে এসেছেন। 3টি সারি সারি লাশ আমরা দেখেছি। কিছুক্ষণ আগে জানাজা হয়েছে। 3টি লাশ নিয়ে এলাকার মানুষ বেদনা বিধুর হয়ে মূলত তারা জানাজা দাঁড়িয়েছিলেন, সেই জানাজা থেকে এখন দাফন সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে লাশ দাফন করা হচ্ছে। আপনাকে যদি বলি যে দেখুন, গতকালকে পিতা নুরুল আমিন এবং ছেলে ফরহাদ, তারা হচ্ছে তাদের বাড়িতে একটি মুদি দোকান ছিল। সেই দোকানটি টিন শেড ছিল, সেটি মেরামত করার সময় বৈদ্যুতিক লাইনের সংযোগ এসে আসলে টিনের সাথে হয়ে যায় এবং তখন পুরো টিনে আসলে বিদ্যুতায়িত হয়ে যায়। তখন তারা বাবা ছেলে দুজনেই তাৎক্ষণিক আক্রান্ত হন। তাদের এই শব্দ শুনে মা দৌড়ে যান তাদেরকে রক্ষা করতে এবং গিয়ে ফাতেমা বেগম তিনিও সেখানে একইভাবে বিদ্যুতায়িত হয়ে আক্রান্ত হন এবং আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এরপর থেকেই মূলত পুরো এলাকা জুড়েই একটি আকস্মিক এই ঘটনায় এলাকার প্রতিটি মানুষই আসলে মর্মান্তিক এই ঘটনার দেখেননি বলেই আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এরকম ঘটনা আসলে ইতিপূর্বে তারা দেখেননি এবং যে ঘটনা ঘটেছে সেটি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আপনাদের যদি একটু জানাই যে ফরহাদ যিনি রয়েছেন, অর্থাৎ নুরুল আমিনের ছেলে, তার 3টি সন্তান আছে। তার বড় ছেলে আদিব, তার বয়স হচ্ছে 6 বছর। তার দ্বিতীয় যে কন্যা আছে, কন্যার বয়স হচ্ছে 3 বছর, রামিসার বয়স হচ্ছে 3 মাস। অর্থাৎ 3 মাস আগে তার ছোট মেয়েটি জন্মগ্রহণ করেছে। গতকালকে বিদ্যুতায়িত হয়ে তার পিতার আসলে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম, তাদের বাড়িঘরে দেখেছি এবং এখানে স্বজনদের গগন বিদারে চিৎকার দেখেছি, আহাজারি দেখেছি এবং এই ঘটনাগুলো আসলে পুরো এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় তারা মর্মান্তিক, এই ঘটনার আসলে কিছু বলার ভাষা নেই তাদের কাছে। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন ইতিপূর্বে তারা এরকম ঘটনা দেখেননি। এই ঘটনা আসলে পুরো এলাকা জুড়েই আসলে এটি কিভাবে কি হয়ে গেল তারা এটি ভাবতেও পারছেন না। আবার কেউ বিদ্যুৎ বিভাগকেও দায়ী করছেন যে এখানে যদি বিদ্যুৎ বিভাগ
বিদ্যুতের যে লাইন আছে সেটি যদি সঠিকভাবে ঠিকঠাক থাকতো হয়তো এরকম ঘটনা নাও ঘটতে পারতো, তেমনটি বলছেন এখানকার বাসিন্দারা। তবে আমরা কথা বলেছিলাম সহকারী পুলিশ সুপারের সাথে, তিনি এই ঘটনা নিয়ে বলছেন যে এটি আসলে কিভাবে কি হচ্ছে তারাও এই বিষয়গুলো নিয়ে খোঁজ নিচ্ছেন, খোঁজ নিয়ে হয়তো পরবর্তীতে কি করা যায় সেটি নিয়ে তারা চিন্তা করবেন। ফারদিন, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ আমির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বরগুনার গৌরীচন্নায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 10 ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভোগান্তিতে প্রায় 67,000 গ্রাহক। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন নুরুল আহাদ অনিক। কথা বলবো অনেকের সঙ্গে। অনেক ক্ষতিগ্রস্ত গ্রিডের মেরামত কাজ চলছে কিনা? নিশ্চয়ই চলছে। সেটির অগ্রগতি কত দূর এবং কখন নাগাদ বা কতক্ষণ সময় লাগতে পারে এই সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা যে 67,000 গ্রাহক, একটি বিশাল সংখ্যা আমরা জানি, তারা অন্ধকারে রয়েছেন এবং যেই আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, এই আবহাওয়ায় কি মেরামত কাজ কিছুটা বিঘ্ন হচ্ছে কিনা? আপনি যেমনটা বলছিলেন যে গতকাল রাতে বরগুনার যে পল্লী বিদ্যুতের যে সাব স্টেশন, সেই সাব স্টেশনটিতে একটি বিকট শব্দের মাধ্যমে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে কিন্তু বরগুনার যে সদর উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 67,000 গ্রাহক কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপরেই আমরা দেখেছি, আমরা এখানে এসেছিলাম সরজমিনে এবং এসে দেখেছি এখানে যে বিদ্যুৎ বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এসে কিন্তু গতকাল রাত থেকেই তাদের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ডিজিএম আছেন পল্লী বিদ্যুৎ সমিতির, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই কাজ সম্পন্ন হবে। তবে কিছু বৈরী আবহাওয়ার জন্য কিন্তু তাদের কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তাও তারা পটুয়াখালী এবং বরিশাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের যে বিদ্যুতের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো নিয়ে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা একটি বিষয়ে বলছিলেন যে এটি আসলে মেকানিক্যাল কারণেই আসলে এই বৈদ্যুতিক যে ঘটনাটি ঘটে এবং এরপরে কিন্তু তারা চেষ্টা করছেন। ফারদিন, এই মুহূর্তে কিন্তু বরগুনাতে ঝড় বৃষ্টিও চলছে। আপনি জানবেন যে উপকূলে কিন্তু আমাদের বরগুনা সহ সমগ্র উপকূলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার প্রভাবে কিন্তু এই ঝড়ো হাওয়াও বইছে এবং আমরা এই যে পল্লী বিদ্যুতের সাব স্টেশন বরগুনা, সেই সাব স্টেশনের সামনে থেকে আমরা কথা বলেছিলাম। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু বলেছিলেন গতকাল বৃষ্টির পরপরই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রে একটি বিকট শব্দ হয় এবং শব্দের পরই এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের সময় ছিল মাত্র 2 মিনিট এবং এই 2 মিনিটের মধ্যেই পুরো বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নে প্রায় 67,000 গ্রাহক কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আশার আলো একটি কথা বলতে চাই যে এটি ইতিমধ্যেই মেরামত কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। তারা কিছুক্ষণ আগে একবার ট্রায়ালও দিয়েছেন। তবে তারা বলছেন যে দুপুরের মধ্যে এই বিদ্যুৎ সঞ্চালন আবার পুনরায় চালু হবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে বিদ্যুতের সবশেষ। ফারদিন। জি, অনেক আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলছিলেন। আসলে সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। গ্রহণ করেছে। এই তথ্য ভান্ডার ব্যবহার করে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য তৈরি ও সরবরাহের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং নিয়মিত মনিটরিং করা সম্ভব হবে। এটা খুবই আলোচিত বিষয় ইদানিং সময়ে। আমরা অনেকগুলো একটা টার্ম ব্যবহার করি, লাইফস্টাইল ডিজিজ। আমরা কিভাবে জীবনযাপন করি সেটার উপরে আমাদের অনেক রোগ নির্ভর করে। আমরা ফিজিক্যাল মুভমেন্ট করি কিনা, আমরা কি খাই। আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি উল্লেখ করা আছে, আপনারা খেয়াল করবেন। সেটা হচ্ছে আমরা খাদ্যে ভেজাল বা অনিরাপদ খাদ্যের কথা বলি। ভেজাল সবসময় যে অনিরাপদ হবে তা না, দুধে পানি মেশালে সবসময় অনিরাপদ হয় না। কিন্তু এটা ফ্যাক্ট, আমাদের চাষের পর্যায়ে বা সংরক্ষণের পর্যায়ে এমন কিছু রাসায়নিক হয়তো ব্যবহার করা হয় যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দুটো কম্পোনেন্ট আছে। এখানে আমরা কিন্তু সচেতনতা তৈরির কথা বলছি। মানে যারা খাদ্য ব্যবসায়ী, যারা কৃষক আছেন, তাদের অনেকে কিন্তু সচেতন নন। তারা অনেকে জানেন না যে তারা যেটা ব্যবহার করছে সেটা ইম্প্যাক্ট কী। আবার কেউ কেউ জেনে শুনে করছে। সো এই দুটো কাজই আসলে একসাথে করতে হবে। আমরা এর সাথে জড়িতদের সচেতন করে তুলতে চাই এবং প্রয়োজনে আইন ব্যবহার করতে চাই। খাদ্য মজুদের কথা বলছিলাম যে আমরা এটা বাড়ছে, আমাদের নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি। সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9 লাখ
2815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। এই কথাটা একটু মনে রাখতে হবে। এই বার্তা যারা খাদ্য ব্যবসায়ী আছেন, চাল ব্যবসায়ী আছেন তাদের কাছে এবং একই সাথে জনগণের কাছেও, যে জনগণ নানা রকম খাদ্য সহায়তামূলক কর্মসূচি নিয়ে জনগণের পাশে সরকার থাকতে চায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। এর ফলে কি হবে? প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে এবং প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। প্রায় 32,500 জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া যাবে। মানে আমরা প্রাথমিক শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, এটা আমরা যারা বেসিকটুকু জানি আমরা তারা বুঝি। শিশুদেরকে ওই পর্যায়ে থেকে যথেষ্ট যোগ্য করে না তোলা গেলে ভবিষ্যতে আসলে ওই ভিতটা তৈরি করা না গেলে হবে না। এবং সেখানকার চাকরিগুলো যাতে আকর্ষণীয় থাকে, মানে আমাদের এই সমাজে এই প্রবণতা আছে যে এখানে অনেকেই চাকরি করতে চান না, এই যে পদোন্নতির একটা সংকট আছে। আমরা যখন কোথাও কাজ করতে যাই, আমি পরবর্তীতে কোথায় যাব, কোন ধাপে যেতে পারি, এগুলো আমরা দেখি। সো এই জটিলতা অবসান হয়েছে, নতুন কর্মসংস্থান যেমন তৈরি হবে, নতুন পদমর্যাদা তৈরি হবে। এটা আশা করি যে এই চাকরিগুলোকে আরও আকর্ষণীয় করবে এবং আমাদের প্রতিভাবান মানুষজন এই চাকরি করতে আসবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পী শবনম মুস্তারিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নজরুল বর্ষর উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 2026-27 লোগো এবং স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন। এখানে কি হয়েছে আমরা একটু জানাই, আপনাদেরকে একটু জানিয়ে রাখি। বেসিক আমরা আগেও একদিন বলেছি, প্রাথমিকভাবে আমরা সবগুলো জেলায় এবং 74টা উপজেলায় যেগুলো তুলনামূলক একটু দূরবর্তী, একটু প্রান্তিক, সেগুলোতে নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু হবে। এর বাইরে যে বর্ষ বলছি আমরা, আগামী বছরের নজরুলের জন্মদিন 25 মের আগ পর্যন্ত। দর্শক, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বক্তব্য রাখছিলেন সচিবালয়, সরাসরি দেখছিলেন সেটি। খাগড়াছড়ির দুর্গম পানছড়ির মধুমঙ্গল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে 3 জন নিহতের ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, যারা মৃত্যুবরণ করেছেন এই দুর্বৃত্তের গুলিতে, দুর্বৃত্তের পরিচয় কি জানতে পেরেছেন কিনা সেটি একটু জানাবেন, এবং কি কারণে এই দুর্ঘটনা বা ঘটনাটি ঘটলো বা হত্যাকাণ্ডটি ঘটলো সেটি প্রাথমিকভাবে কি জানতে পারলেন? যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানেন কিনা? ফারদিন, খাগড়াছড়ির পানছড়িতে যে 3 জন নিহত হয়েছে তারা জেএসএস সন্তুলার্মা সমর্থিত গ্রুপের সদস্য বলে এমনটাই দাবি করেছে প্রতিপক্ষ আরেকটি সংগঠন রয়েছে যা হচ্ছে ইপিডিএফ। তারা বলেছে তারা জেএসএস এর সমর্থিত সদস্য এবং তারা নিহতের পর ঠিক গতকাল বিকাল 4টা নাগাদ পানছড়ি থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে সুরতাহাল করে তারপরে তাদেরকে আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা যেমনটা জেনেছিলাম যে আজ সকালে 8টা বাজে তাদের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল, তবে আবহাওয়া পরিবেশ এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই ময়নাতদন্তের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি। এখন পর্যন্ত লাশগুলো জেলা আধুনিক সদর হাসপাতালে যে ফ্রিজিং করে রাখা হয়েছে, পুলিশ আমাদেরকে এমন তথ্যই জানিয়েছে। তবে এই ঘটনায় যে সকল 3 জন নিহত হয়েছে তাদের পরিচয় এখনো সবার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তার মধ্যে একজন যিনি রয়েছেন তিনি পানছড়ি উপজেলার বাসিন্দা এবং যে রয়েল চাকমা তিনি পানছড়ি উপজেলার বাসিন্দা। এছাড়াও পদ্ম চাকমা এবং ধনা চাকমা নামে আরো 2 জন রয়েছে, তারা রাঙ্গামাটির বাগাইছড়ির বাসিন্দা বলে এমনটাই তথ্য পাওয়া গেলেও কিন্তু পুলিশ এখন পর্যন্ত সঠিক নাম এবং তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ফারদিন। জি আক্তার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো আমাদের জানানোর জন্য। ইরানের পবিত্র নগরী কোমে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় নেতার প্রতি। আমরাও সরাসরি চলে যাচ্ছি কোমে। دوباره با خیال تو یاد شب بلند آشورا کنی خون تو را صدا زدیم گفتی که صاحب خانه را صدا کنی ما را به روی موج عشق صاحب دلان ما را
رسیدی به دست صاحب زمان. بدرود عزیز ایران، تنها تنها با عکسم خاطرهای بی امان. یادم آمد تصویر نماز در جمع کران. بدرود عزیز ایران، اگر دلت کشید به خواب عاشقان، بیا بیا که اربعین سفر کنیم به کربلا. من و تو و امام رضا، دم دل تو را خرید صاحب از زمان، که آخرش شدی شهید صاحب از زمان. سفر به خیر مهربان، لبیک یا مهدی، لبیک یا مهدی، لبیک یا مهدی، لبیک یا مهدی. باید صدا یکی کن، باید صدا یکی کن، کرب و بلا را باید زندگی کنی. ما با حسین زنده ایم، باید که احساس آزادگی کنیم. سلام ما به کربلا، سلام ما سبکترین پرواز ماست. آغشته شد به تربتش این خاک، بعد از این مهر نماز ماست. ایران ایران فتح خون، عهد خون با خون یار. ایران ایران سرای قرار هر بی قرار، برا فرج شدی علمدار. ایران ایران زخمی شد از دشمن از روزگار، اما هستی با رهبر با ایران با ذوالفقار، برا فرج شدی علمدار. کنار ما حسین، شما کنارتون کیه؟ قرار ما علی، شما قرارتون کیه؟ بگید که یارتون کیه؟ سلاح ما شرف، شما سلاحتون چیه؟ پناه ما نجف، شما پناهتون چیه؟ تکیه گاهتون کیه؟ لبیک یا مهدی، لبیک یا مهدی، لبیک یا مهدی، لبیک یا مهدی। ছিল স্টার নিউজ লাইভে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।